হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুকা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা ক্লাস 6-এর অধ্যায় 21 অর্থাৎ অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব। দেখো, এর আগে অলরেডি বাকি প্রশ্নমালাগুলো আমাদের আপলোড হয়ে আছে, তোমরা যারা দেখোনি তারা কিন্তু দেখে নিও। তো চলো দেখি অনুপাত এবং সমানুপাতের প্রাথমিক ধারণায় কোষে দেখি 21-এ কী বলেছে। দেখো, আগে অনুপাত কী জিনিস সেটা একটু আমরা দেখে নেব। দেখো, আমরা ভগ্নাংশ করেছি, মানে মনে করো তোমার 3/4। এই 3/4টাকেই আমরা আরেকভাবে লিখতে পারি যে 3:4। এইটাকে বলা হয় আমাদের অনুপাত। এটাকে কি বলা হয়, এইভাবে যে প্রকাশ করা হয় এটাকে বলা হয় অনুপাত। অর্থাৎ অনুপাতের চিহ্ন যদি আমরা বলতে চাই এই ইজটুটাকে, এটাকে বলা হয় ইজটু, মানে দুটো ফুটকি ইজটু, এটাকে বলা হয় আমাদের অনুপাত। আবার দেখো, মানে 3/4 এই যে ভগ্নাংশ, এর সমতুল্য ভগ্নাংশ কি হয়, আমি যদি ওপর এবং নিচে 2 দিয়ে গুণ করে দিই কত হবে, 6 আর 8। দেখো, 6/8 আর 3/4 সেই জিনিসটা কিন্তু একই জিনিস। কারণ দেখো, 6/8কে তুমি যদি কাটাকাটি করো তাহলে দেখো 3 দিয়ে কাটলে মানে সেই 3/4ই আসবে। কি আসবে, 3/4ই কিন্তু আমাদের আসবে। অর্থাৎ আমরা বলতে পারি যে 3/4 সমানই আমাদের কি 6/8। এইটাকে যদি আমরা অনুপাত দিয়ে প্রকাশ করি, কিভাবে লিখবো আমরা, না 3:4 আর এখানে এটাকে লিখবো 6:8। এই দুটোই কি, এই দুটোই হচ্ছে সমান। অর্থাৎ এখানে কি বলেছিলাম আমরা, এটা হচ্ছে সমতুল্য ভগ্নাংশ বা সমান ভগ্নাংশ। আর যদি আমরা বলি এই দুটো অনুপাতই সমান, তাহলে কি হবে, সমান অনুপাত। দেখো, সমান অনুপাতকে ভালো করে বললে কি হবে, সমানুপাত। অর্থাৎ এই দুটো সমান, এই অনুপাত দুটো সমান। এবার মাঝখানে এই সমান চিহ্নটা না দিয়ে আমরা কি দেবো, এরকম করে ডবল ফুটকি দেবো। এইটা হচ্ছে আমাদের সমানুপাত। তাহলে এইটা হচ্ছে কেবল আমাদের অনুপাত। আর যখন এই দিকটা আর এই দিকটা অনুপাতগুলো সেম হবে তখন সেটাকে আমরা বলবো, এটাকে আমরা বলবো সমানুপাত। তাহলে এই হলো আমাদের অনুপাত এবং সমানুপাতের একটা বেসিক তোমাদের ধারণা। এরপরে আমরা কোষে দেখি 21-এ ডাইরেক্ট ঢুকে যাব। অঙ্কগুলো করার মাধ্যমে আমরা কিন্তু আস্তে আস্তে অনুপাত সমানুপাতের ধারণাটা আমাদের আরও পরিষ্কার হবে। দেখো, একের দাগের অঙ্কগুলো কি বলেছে আমরা দেখি। বলছে, নিচের কোন কোন ক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব লিখি। এবার তোমাদেরকে একটা কথা বলি আমি, অনুপাত কিন্তু সমজাতীয় রাশির মধ্যে হবে। দুটো অসম রাশির মধ্যে কিন্তু কখনো অনুপাত হতে পারে না। তাহলে দেখো, একের দাগের এরটা কি বলছে, একের দাগের এরটা বলছে আমার বন্ধু জয়িতার ওজন ও জয়িতার উচ্চতা। তাহলে একটা দেখো ওজন এবং একটা উচ্চতা, তাহলে কি সমজাতীয় রাশি হলো, হলো না। একটা ওজন একটা উচ্চতা, তাহলে কি বলবো, অনুপাত তৈরি করা যাবে না। অনুপাত গঠন করা যাবে না। তারপরে বিয়েরটা কি বলেছে, বিয়েরটা বলেছে এ মাসে আমি কতদিন স্কুলে গেছি ও আমার বন্ধু জাহির কতদিন স্কুলে গেছে। তাহলে দেখো, আমি কতদিন গেছি আর আমার বন্ধু জাহির কতদিন গেছে, তাহলে দুটোই কি, দুটোই কিন্তু আমাদের সমজাতীয় রাশি। তাহলে সমজাতীয় যদি রাশি হয় তাহলে কিন্তু এর অনুপাত করা যাবে। তাহলে কি হবে, অনুপাত গঠন করা যাবে। অনুপাত গঠন করা যাবে। দেখো, সিএরটা কি বলছে, সিএরটা বলছে আমার কাছে কত টাকা ছিল ও কত টাকা খরচ হয়েছিল। অর্থাৎ টাকা, এখানেও টাকা, তাহলে দুটোই টাকা, কত টাকা ছিল আর কত টাকা খরচ হয়েছে। তাহলে সমজাতীয় রাশি, তাই এটিও অনুপাত গঠন করা যাবে। অনুপাত গঠন করা যাবে। দেখো, ডিএরটা কি বলছে, বলছে আমার বোতলে কত লিটার জল আছে ও সেই জলের তাপমাত্রা। অর্থাৎ একটাই দেখো জলের পরিমাণ আর একটা কিন্তু জলের তাপমাত্রা। তাহলে এই দুটো কিন্তু সমজাতীয়, একই রাশি নয়। তাহলে অনুপাত গঠন করা যাবে না। তাহলে অনুপাত গঠন করা যাবে না। দেখো, ইয়েরটা কি বলছে, ইয়েরটা বলছে আমি আজ সারাদিন কতক্ষণ খেলেছি ও আমার ভাই কতক্ষণ খেলেছে। তাহলে সময়, আমি কতক্ষণ খেলেছি আর আমার ভাই কতক্ষণ খেলেছে, দুটোই সময়। তাহলে অনুপাত গঠন করা যাবে। তাহলে অনুপাত গঠন করা যাবে। তাহলে এই হলো একের দাগের অ্যান্সারগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা
পজ করে কিন্তু খাতা বার করে পাশে রাখো, খাতা এবং বইটা। তোমরা যদি স্ক্রিনে লিখতে অসুবিধা হয় তোমরা পাশে অবশ্যই বইটা খুলে রাখো আর খাতা খুলে এগুলো পজ করে তোমরা লিখে নাও। দেখো এবার দুয়েরগুলো কি বলেছে, বলছে নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও গুরু অনুপাত না লঘু অনুপাত লিখি। দেখো আগে আমরা অনুপাতেই প্রকাশ করি, তারপর লঘু গুরুর গল্পে আসবো। দেখো কত আছে না 10 কিগ্রা আর 15 কিগ্রা। কত আছে 10 কিগ্রা আর কত আছে 15 কিগ্রা। তাহলে এইটাকে আমরা অনুপাতে করলে মাঝখানে কি করব, এরকম ইস্টু সাইন দেবো। সমান দেখো এই এককগুলো আর লেখার দরকার নেই, 10 আর 15, তাহলে 10:15, 10:15। এবার দেখো যদি দুটোকেই একটা সংখ্যা দিয়ে কাটা যায় তাহলে অবশ্যই আমরা কেটে ছোট করে দেবো এবং সেটা মনে মনে করব। দেখো 5 দিয়ে 10কেও কাটা যাবে, 5 দিয়ে 15কেও কাটা যাবে। কত হবে 5 2 10 আর 3 5 15। মাঝখানে যেমন ইস্টুটা রইল। দুটো সংখ্যাকে কিন্তু কাটতে হবে এরকম সংখ্যা। দেখো 2 আর 3কে কিন্তু কাটা যাবে না, 1 দিয়ে কাটা যাবে, 1 দিয়ে কাটলে 2 3ই হবে, তাই করে দরকার নেই। এরকমভাবে আমরা ছোট করে নেবো। তাহলে এটা হলো আমাদের অনুপাত। এইবার বলেছে এই অনুপাতটার প্রকাশ করে গুরু অনুপাত না লঘু অনুপাত আমরা কি করে বুঝবো। দেখো এইটাকে বলা হয় প্রথম পদ, এটাকে বলা হয় দ্বিতীয় পদ। কি বলা হয়, এটাকে বলা হয় প্রথম পদ, আর এটাকে বলা হয় দ্বিতীয় পদ। যখন প্রথম পদ দ্বিতীয় পদের থেকে ছোট হবে তখন সেটাকে বলা হবে লঘু অনুপাত। অর্থাৎ দেখো যদি এখানে লিখে রাখি, তোমরা লিখে রাখো, যদি প্রথম পদ কি হয় না দ্বিতীয় পদের থেকে ছোট হয়, অর্থাৎ লেস দ্যান দ্বিতীয় পদ, তাহলে সেই অনুপাতটা কি হয়ে যায়, তাহলে সেই অনুপাতটা হয়ে যায় আমাদের লঘু অনুপাত। আর যদি প্রথম পদটা বড় হয় দ্বিতীয় পদের থেকে, যে যদি প্রথম পদ বড় হয় দ্বিতীয় পদের থেকে, তাহলে সেটা হয়ে যায় আমাদের গুরু অনুপাত। ঠিক আমাদের প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশের মতো। তাহলে কি হবে, যার প্রথম পদ ছোট হবে সেটা হবে লঘু অনুপাত, আর যার প্রথম পদ বড় হবে সে হবে গুরু অনুপাত। তাহলে প্রথম পদকে, প্রথমেরটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় পদ। তাহলে এবার বলো এই যে অনুপাতটা 2:3 আমাদের বেরোলো, এটা লঘু অনুপাত না গুরু অনুপাত। তাহলে অবশ্যই কি হবে, এটা হবে আমাদের লঘু অনুপাত। তাহলে আমরা উত্তর লিখে দেবো এটি একটি লঘু অনুপাত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা অবশ্যই পজ করে লিখে নাও এবং এই যে লাইনটা, এই কনসেপ্টটা তোমরা অবশ্যই খাতায় লিখে নাও, তোমাদের কিন্তু কাজে আসবে। দেখো এরপর আমরা দুয়েরটা করব, 2-2। দেখো 2-2টা কি বলেছে না 27টি আর 18টি। তাহলে কি হবে 27টি আর 18টি এর মধ্যে আমার অনুপাত বার করতে হবে। তাহলে ইজ টু লাগিয়ে দেবো। দেখো তাহলে কি হবে 27:18। দেখো 3 দিয়ে কাটবে, 9 দিয়ে চলে যাবে। দেখো 27ও চলে যাবে, 18ও চলে যাবে। কত হবে 3 9 27 আর 9 2 18। দেখো 2 আর 3কে কিন্তু আর ভাঙা যাবে না। তাহলে এটা আমাদের অনুপাতের প্রকাশ হলো। এবার এই যে অনুপাতটা 3:2, এইটা কি হবে, এটা লঘু অনুপাত হবে না গুরু অনুপাত হবে। দেখো প্রথম পদ দ্বিতীয় পদের থেকে বড় হলে কি হবে গুরু অনুপাত। দেখো প্রথম পদ 3, দ্বিতীয় পদ 2, তাহলে প্রথম পদ বড়, তাহলে এটা হবে আমাদের গুরু অনুপাত। এটা হবে আমাদের গুরু অনুপাত। আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো। দেখো একই সঙ্গে আমরা 3-এরটা করে ফেলবো। এখানে দেখো 3-এরটা কি বলছে, 30 টাকা আর কত টাকা আছে 22.50 টাকা। তাহলে এটাকে আমি কিভাবে করব, দেখো ইস্টু দিলাম, সমান দেব 30:22.50। এবার যেহেতু দশমিক আছে তাই দশমিকটা আমাকে তুলতে হবে। এখানে দশমিক তোলার নিয়ম কি, দেখো আমরা যখন ভগ্নাংশে করেছিলাম তখন এখানে দশমিক তুললে নিচে কি করতে হতো, নিচে 100 হতো। এখানেও তাই হবে। তো সব থেকে ভালো প্রসেস হচ্ছে তুমি দশমিক তুললে
মনে করো এখানে দশমিক তুললে, তাহলে কত হলো 22, তারপরে 50 হলো। এবার দশমিকের পরে কটা সংখ্যা আছে, দুটো সংখ্যা, তাহলে তুমি নিচে কত লিখতে, 100 লিখতে। নিচে 100 না লিখে যতগুলো শূন্য এখানে হবে ততগুলো শূন্য এর পাশে লিখে দেবে এইভাবে। অর্থাৎ একের পিঠে কটা শূন্য হতো, দুটো শূন্য, তাই প্রথম পদে কি হবে, আরও দুটো শূন্য বেড়ে যাবে। তাহলে এই হয়ে গেল আমাদের দশমিক তোলা আমাদের অনুপাতের ক্ষেত্রে। এবার কি হবে দেখো, এবার দেখো শূন্য শূন্য কাটবে, তারপরে 5 দিয়ে যাবে, কত হবে, শূন্য শূন্য যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে কত হবে 300 ইজ টু কত হবে 225। এবার দেখো যদি 5 দিয়ে কাটো কত হবে, 5 6 30, একটা শূন্য রইল, 5 4 20, 25, 5 5 25। দেখো আবার কত দিয়ে যাবে, আবার কিন্তু 3 দিয়ে যাবে, কত হবে 3 20 60, 3 15 45। দেখো আবার কত যাবে, আবার যাবে যতদূর করা যায়, যত ছোট করা যায় তত ছোট করতে হবে। দেখো আবার দেখো দুটোই 5 দিয়ে যাবে, তাহলে কত হবে 4 5 20, আর কত হবে 3 5 15। তাহলে কত হয়ে গেল আমাদের মেন চলে এলো 4:3। তাহলে অনুপাতটা কত হলো আমাদের 4:3। তাহলে এবার বলো এটা আমাদের কি অনুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত? 4 বড়, তাই এটা আমাদের কি হবে, এটা আমাদের হবে গুরু অনুপাত। গুরু অনুপাত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও। দেখো এরপর আমরা 4 করব। 2 এর 4 কি আছে, 4.9 লিটার আর আছে 8.4 লিটার। যদি অনুপাত দিই কি হবে না, 4.9 ইজ টু 8.4। দেখো দুদিকেই যদি এক ঘর আগে দশমিক থাকে তাহলে আমি এর পরের লাইনে দশমিক ছাড়া লিখে দেবো, অর্থাৎ 49 to 84। দেখো কত দিয়ে যাবে, 7 দিয়ে যাবে। দেখো 7 7 49, কত হবে 7 12 84। দেখো 7 আর 12 কিছু হবে, হবে না। তাহলে এই যে 7:12 এটা আমাদের কি অনুপাত হবে, এটা আমাদের লঘু অনুপাত হবে। লঘু অনুপাত, এটি একটি লঘু অনুপাত, এইভাবে তোমরা লিখবে। দেখো এবার দেখো আমরা যদি 5-এরটা করি, 5-এরটা কত আছে 52 মিটার আর কত আছে 78 মিটার। দেখো ইজ টু দেবো, তাহলে কি লিখবো না 52 ইজ টু 78। দেখো 2 দিয়ে কাটি কত হবে, দেখো 2 দিয়ে কাটলে কত হবে, 2 দুগুণে 4, তারপরে কত হবে 12, 6 দুগুণে 12, তারপরে কত হবে 2, 3 দুগুণে 6, 18, 9 দুগুণে 18। দেখো এবার কত যাবে, দেখো 26 আর 39 13 দিয়ে যাবে, 13 দুগুণে 26 আর 3 13 39, অর্থাৎ 2:3 আমাদের অনুপাত দাঁড়াচ্ছে। তাহলে এই অনুপাতটা গুরু না লঘু? দেখো প্রথম পদ ছোট, তাহলে কি হবে আমাদের লঘু অনুপাত। কি অনুপাত? লঘু অনুপাত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এরপরেরটা কত আছে 6-এরটা। ভিআই বলছে 1 ঘন্টা 24 মিনিট। 1 ঘন্টা 24 মিনিট। আচ্ছা এইগুলোকে আগে আমাকে মিনিটে প্রকাশ করতে হবে। 1 ঘন্টা 24 মিনিট সমান কত মিনিট আমাদের? তাহলে 1 ঘন্টা মানে কত, 60 মিনিট প্লাস 24 মিনিট। তাহলে 60 প্লাস 24 মিনিট সমান কত? সমান দেখো 4 6 7 8 84 মিনিট। আচ্ছা এরপরে কত আছে? এরপরে আছে আমাদের দেখো 6 ঘন্টা 18 মিনিট। তাহলে আছে 6 ঘন্টা 18 মিনিট। তাহলে কত হবে? 6কে 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 × 60 এর সঙ্গে কত গুণ হবে? 18 মিনিট। তাহলে 18 মিনিট এটা যোগ হবে। তাহলে কত হবে? 6 6 36 0 প্লাস 18 মিনিট সমান 8 7 3 এত মিনিট। দেখো এইবার আমরা অনুপাত বার করব। কত না 84 মিনিট ইজ টু 378 মিনিট।
দেখো মিনিট মিনিট ক্যান্সেল হয়ে গেলে কি হবে না 84:378। এবার যদি 2 দিয়ে কাটি কত হবে 4 2, এখানে কত হবে 2 1 2, 17, 8 2 16, 19, 9 2 18। এবার দেখো কত দিয়ে যাবে, এটা 3 দিয়ে যাবে, 3 1 3, 3 4 12, 3 14 42, আর এখানে কত হবে 3 6 18, 3 3 9, 14 63, কত হবে 7 দিয়ে যাবে। দেখো 7 2 14 আর 7 9 63, তাহলে কত হলো 2:9। তাহলে 2:9 এটা কি অনুপাত, এটা আমাদের কিন্তু লঘু অনুপাত। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে তোমরা অনুপাত বার করবে এবং কোনটা লঘু অনুপাত হবে কোনটা গুরু অনুপাত হবে। তোমরা পজ করে স্ক্রিনশট নিয়ে নাও অথবা লিখে নাও। দেখো এবার আমরা 3-এর দাগেরগুলো দেখব। 3-এর দাগের কি বলছে, 3-এর দাগের একটাই অঙ্ক আছে, তার আন্ডারে 3টে কোশ্চেন আছে। যে 2 মিটার লম্বা বাঁশের দৈর্ঘ্যের 75 সেন্টিমিটার দৈর্ঘ্য লাল রং দিলাম, বাঁশের বাকি দৈর্ঘ্য সাদা রং দিলাম। এবার তার আন্ডারে বিভিন্ন কোশ্চেন আছে, তাহলে কতটা আমি সাদা রং দিয়েছি আগে আমাকে বার করতে হবে। দেখো কী করব না, বাঁশের দৈর্ঘ্য কত বলেছে 2 মিটার। আচ্ছা 2 মিটার মানে কি, কত সেন্টিমিটার সেটা আমাকে আগে বার করতে হবে। 2 মিটার মানে কত হয় 200 সেমি বা সেন্টিমিটার। তাহলে এবার কি বলেছে লাল রং দিয়েছি, তাহলে লাল রং দিয়েছি কত মিটারে, বলা আছে আমার 75 সেমিতে, 75 সেন্টিমিটার। তাহলে আমি সাদা রং কতই দিয়েছি, তাহলে সাদা রং দিয়েছি বাকি পোর্শনে কত না 200 থেকে আমি যদি 75 বাদ দিই কত আসবে 5 7 থেকে 8 9 10 2 0 1 1 2 125 সেমিতে, 125 সেমিতে আমি কি দিয়েছি সাদা রং দিয়েছি। এবার দেখো কোশ্চেনগুলো কি বলেছে। একের কোশ্চেনটা বলেছে বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশে লাল রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত। তাহলে কি বাঁশের দৈর্ঘ্যর সঙ্গে কার অনুপাত বলেছে, লাল রং দেওয়া অংশের অনুপাত, লাল রং দেওয়া অংশ। তাহলে দেখো বাঁশের দৈর্ঘ্য কত 200, আচ্ছা লাল রং দেওয়া অংশ কত না 75। এবার এই 200:75 কাটাকাটি হবে 5 দিয়ে, কত হবে দেখো 5 4 20, তাহলে 40:5 15 75। আচ্ছা আবার দেখো 5 দিয়ে যাবে, আমি পাশে লিখছি সমান দিয়ে, 5 8 40 আর 3 5 15, তাহলে 8:3। এটা হয়ে গেল প্রথমটার অ্যান্সার। এখানে কিন্তু গুরু বা লঘু অনুপাতের কথা বলতে বলেনি, তোমরা কিন্তু করো না। আচ্ছা এবার তো শুধু অনুপাত বার করতে বলেছে। এবার 2-এরটা বলছে বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশে সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত। তাহলে হবে বাঁশের দৈর্ঘ্য = সাদা রং দেওয়া অংশের দৈর্ঘ্য, এখানে লিখতে বলো অংশের দৈর্ঘ্য। তাহলে বাঁশের দৈর্ঘ্য কত না 200 আর সাদা রং দেওয়া অংশের দৈর্ঘ্য কত 125। দেখো এটাকে এবার ছোট করব, 5 দিয়ে কাটলে কত হবে 40, আর এখানে 5 দিয়ে কাটলে কত হবে 5 2 10, 5 5 25। আচ্ছা আবার দেখো 5 দিয়ে কাটলে কত হবে 8, আর এটা হবে 5, তাহলে 8:5 হলো এর অ্যান্সার। এরপর দেখো 3-এরটা কি বলেছে, 3-এরটা বলেছে বাঁশের লাল রং দেওয়া দৈর্ঘ্য ও সাদা রং দেওয়া দৈর্ঘ্যর অনুপাত। তাহলে লাল রং অংশের দৈর্ঘ্য তার সঙ্গে কার অনুপাত, সাদা রং দেওয়া অংশের দৈর্ঘ্য। তাহলে লাল রং দেওয়া অংশের দৈর্ঘ্য কত 75,
75, আর সাদা রং দেওয়া অংশের দৈর্ঘ্য কত হচ্ছে 125। দেখো 5 দিয়ে কাটলে কি হবে, 5 15 আর 5 25, আবার 5 দিয়ে কাটলে কি হবে, 3 5 15, 5 5 25, তাহলে 3:5 এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো খুব সুন্দর অঙ্ক, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 4 অঙ্কটা দেখব কি বলেছে। বলছে আমার ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 7:5। আমার ঘরের পরিসীমা ওই অনুপাতে কি কি হতে পারে তার 4টি লিখি। বেশ, দেখো কিভাবে করব 4 অঙ্ক। বলছে আমার ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত, তাহলে কি হবে না, দৈর্ঘ্য ইজ টু প্রস্থ সমান কত, সমান 7:5। এইবার কি বলেছে, আমার পরিসীমা কত হতে পারে সেগুলো দেখি। দেখো পরিসীমা বার করতে গেলে আয়তকার ঘরের পরিসীমা কি হয়, পরিসীমা হয় 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমাকে দৈর্ঘ্য 4টে বার করতে হবে, প্রস্থ 4টে বার করতে হবে। অনুপাতের কি সুবিধা না, অনুপাতকে আমি যে কোনো নাম্বার দিয়ে গুণ করতে পারি। মানে কি, তাহলে আমি লিখতে পারি যে সম্ভাব্য দৈর্ঘ্য ও প্রস্থ হলো কি কি হতে পারে। দেখো যদি আমি 1 দিয়ে গুণ করি, একটা হতে পারে যে দৈর্ঘ্য প্রস্থর একটা সেট হতে পারে 7 আর 5, অর্থাৎ 7 কোনো অনুপাত দেওয়া নেই, 7 একক আর 5 একক। আচ্ছা আরেকটা কি হতে পারে, যদি 2 দিয়ে গুণ করি, দুটোকেই 2 দিয়ে গুণ করব, 14 একক আর 10 একক। আরেকটা কি হতে পারে, দেখো আমি 3 দিয়ে গুণ করলে 3 7 21, 3 5 15। আচ্ছা আর কি হতে পারে, যদি 4 দিয়ে গুণ করি, 4 7 কত হয় 28, 4 5 কত হয় 20। তাহলে এইগুলো কিন্তু আমাদের সম্ভাব্য। আরও হতে পারে, তুমি যে সংখ্যা গুণ করবে দুটো দিয়েই গুণ করতে হবে, সব কিছুই কিন্তু হতে পারে। যেহেতু আমাকে 4টে বলেছে তাই আমি 4টে এরকম সেট নিলাম। অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ মানে 7 একক 5 একক হতে পারে, 14 একক 10 একক হতে পারে, এদের সবাইকার অনুপাত কিন্তু আমাদের 7:5 করে। কারণ তুমি লিখতে পারো যে, কারণ এইভাবে তুমি দেখিয়ে দিতে পারো যে 28/20 এটা সমান কি, এটা সমানও 21/15 সমানই হচ্ছে আমাদের 14/10 সমানই কি 7/5, মানেই হচ্ছে 7:5। এই সব কটা কিন্তু ফ্র্যাকশানে করলে 7/5 হবে, আর যদি অনুপাতে করি তাহলে আমার 7/5 হবে। অর্থাৎ এই সব কটাই কিন্তু 7:5কে ডিনোট করছে। তাহলে সম্ভাব্য কি হবে, তাহলে অতএব সম্ভাব্য পরিসীমা কত হবে, পরিসীমা সমান কত হবে 2 × কি হয় দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে সম্ভাব্য কি কি হতে পারে, দেখো যদি আমার 1 নম্বর এই ফর্মুলায় যদি আমি বসাই, তাহলে দৈর্ঘ্য যদি আমি কত বসাবো, দৈর্ঘ্য যদি 7 বসাই, প্রস্থকে আমি কত বসাবো 5 বসাবো, তাহলে 5 আর 7 আমাদের 12 আর 2 কত হচ্ছে 24 একক। এটা একটা হতে পারে সম্ভাব্য পরিসীমা, এটা 1 হতে পারে। আচ্ছা 2 নম্বর কত হতে পারে, পরিসীমা 1 নম্বর হতে পারে, এটা সম্ভাব্য পরিসীমা 1। 2 নম্বর লিখবো যে সম্ভাব্য পরিসীমা কত হতে পারে, 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, একই ফর্মুলা কত 14 + 10 লিখবো, 14 + 10 তাহলে কত হচ্ছে না 2 গুণিতক কত হবে 24, তাহলে কত হবে 24 দুগুণে আমাদের হয়ে যাবে 48 একক হতে পারে। আচ্ছা 3 নম্বর আমার সম্ভাব্য পরিসীমা কত হতে পারে না 2 গুণ কত করতে পারি আমি 21 আর 15, তাহলে 21 + 15 তাহলে কত হচ্ছে 2 গুণ 5 আর 1 6, 2 আর 1 3, তাহলে কত হবে 6 দুগুণে 12, 2 হাতের 1, 3 দুগুণে 6 আর 7, 72 একক। এটাও হতে পারে। আচ্ছা এরপরে 4 নম্বর সম্ভাব্য পরিসীমা কত হতে পারে না 2 গুণ 4 নম্বর সেট কত আছে 28 + 20, এটাও হতে পারে। তাহলে 2 গুণ কত হতে পারে 8 4 সমান কত পারে 8 দুগুণে 16 6 হাতের 1, 4 দুগুণে 18 9, 96 একক। তাহলে এইগুলো কিন্তু আমাদের সম্ভাব্য পরিসীমা হতে পারে 4টে। আরও বললে আরও করা যেত। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা
স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা লিখে নাও। দেখো এবার আমরা 5 অঙ্কটা দেখব। বলছে আমার কাছে 26টি স্ট্যাম্প আছে, আমি ও মিতা 8:5 অনুপাতে স্ট্যাম্পগুলি ভাগ করে নেব। হিসেব করে দেখি আমি ও মিতা প্রত্যেকে কতগুলি স্ট্যাম্প নেব। দেখো এটা কিভাবে করব। আচ্ছা, আমার স্ট্যাম্প আর মিতার স্ট্যাম্প মিতার স্ট্যাম্প, এর অনুপাত কত বলেছে? এর অনুপাত বলেছে 8:5। আমরা এই অনুপাতে কিন্তু ভাগ করে নেব। তাহলে এইখানে এবার একটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে আনুপাতিক ভাগহার ভাগ করতে হবে। তাহলে লিখব আমার স্ট্যাম্পের আনুপাতিক ভাগহার সমান কত অংশ বার করতে হবে। কিভাবে করব না, আমরা এখানে একটা বাই দেবো, উপরে লিখব যে আমার স্ট্যাম্পের রেসপেক্টে যে সংখ্যাটা আছে, অর্থাৎ 8 আছে আমার রেসপেক্টে, আমি 8কে উপরে লিখব। আর নিচে কি লিখব? নিচে এই যে দুটো সংখ্যা আছে এই সংখ্যা দুটোকে যোগ করে আমি লিখব, অর্থাৎ 8 আর 5 কত হবে? 13। এত অংশ, এটা হচ্ছে আমার স্ট্যাম্পের আনুপাতিক ভাগহার। তাহলে একই রকমভাবে মিতার স্ট্যাম্পের আনুপাতিক ভাগহার বার করব। দেখো মিতার কতগুলো স্ট্যাম্প আছে, এই রেশিও অনুযায়ী আমাদের অনুপাত অনুযায়ী 5টা, তাহলে 5 আর নিচে কত হবে? নিচে হবে 13। এত অংশ। দেখো এবার বলছে মোট কতগুলো স্ট্যাম্প আছে? মোট 26টা স্ট্যাম্প আছে, 26টি স্ট্যাম্প আছে। তাহলে এবার আমি কতগুলো স্ট্যাম্প পাবো? তাহলে আমি স্ট্যাম্প নেব কতগুলো না, আমার যে আনুপাতিক ভাগহারটা আছে সেটা দিয়ে আমরা মোট যে স্ট্যাম্পটা আছে সেটাকে গুণ করব, অর্থাৎ 8/13 গুণ 26 এতটি। তাহলে দেখো গুণ হবে 13 দুগুণে 26, 8 দুগুণে 16টি। তাহলে আমি কটা স্ট্যাম্প নেব? 16টি। তাহলে মিতা কতগুলো স্ট্যাম্প নেবে কি করে বার করব? মিতা স্ট্যাম্প নেবে, মিতার যে আনুপাতিক ভাগহার আছে 5/13 ইন্টু কী করব? যতগুলো মোট স্ট্যাম্প কত হবে? 13 দুগুণে 26, 5 দুগুণে 10টি। দেখো 10 আর 16 যোগ করলে কত হয়? 26টি চলে আসে। তাহলে 26টি স্ট্যাম্পের মধ্যে আমি কটা নেবো? 16টা নেবো, আর 10টা কী নেবে? মিতা নেবে। তাহলে লিখবো অতএব আমি 16টি স্ট্যাম্প ও মিতা 10টি স্ট্যাম্প নেবে। 10টি স্ট্যাম্প নেবে। তাহলে এই হলো আমাদের 5 দাগের অঙ্ক। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 6 দাগের অঙ্কটা দেখব। বলছে আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3। পড়ার বই 28টি হলে গল্পের বইয়ের সংখ্যা কত হিসেব করি ও মোট বই কত হিসেব করি। দেখো এটা আমরা কিভাবে করব 6টা। দেখো কি বলেছে, আমার পড়ার বই ও গল্পের বই। তাহলে কি লিখব? পড়ার বই ইজ টু কি বলেছে? গল্পের বই সমান কত বলে দিয়েছে? সমান বলেছে 4:3। অর্থাৎ যদি পড়ার বই 4টে থাকে তাহলে গল্পের বই কটা আছে? 3টে। এবার বলেছে দেখো পড়ার বই 28টি হলে, তাহলে আমাকে বলে দিয়েছে অ্যাকচুয়াল নাম্বারটা কত। এটা তো অনুপাত, আমি 4টে কিন্তু আমার কাছে বই নয়। তাহলে পড়ার বই আছে কতগুলো? আমার কাছে 28টি। কটা? 28টি। তাহলে বলছে যে আমাদের কি হবে না, আমাদের কাছে গল্পের বই কতগুলো আছে এটা বার করতে হবে। দেখো তাহলে আমরা কিভাবে করব? এখানে আমরা সমানুপাতের প্রয়োগ করব। দেখো আমি এইভাবে লিখব যে আমার কাছে গল্পের বই আছে, গল্পের বই সমান কি হবে? সমান হবে আমাদের, দেখো গল্পের বই ইজিক্যাল টু হবে সমানুপাতের, এখানে কি হবে না হবে দ্বিতীয় পদ
ইন্টু তৃতীয় পদ বাই কি হবে, বাই আমাদের হবে আমাদের প্রথম পদ, প্রথম পদ। এবার এই দ্বিতীয় তৃতীয় প্রথম পদ তার সঙ্গে গল্পের বইয়ের কি সম্পর্ক এটা জানতে গেলে তোমাদেরকে একটা কনসেপ্ট জানতে হবে। দেখো চতুর্থ পদ সমান কি হয়, সমানুপাতে চতুর্থ পদ সমান হয় আমাদের দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ বাই আমাদের প্রথম পদ। কি হয়, প্রথম পদ। এই চতুর্থ পদটাই এখানে আমাদের গল্পের বই। কিভাবে দেখো, আমি যদি ধরি, দেখো এটা কিন্তু অঙ্ক নয়, অঙ্কটা পরে করছি, আগে তোমাদের কনসেপ্টটা বলে দিই। আমি যদি ধরি যে আমার কাছে গল্পের বই এক্স খানা আছে, আমি তো জানি না, আমি এক্স খানা ধরতে পারি। তাহলে দেখো পড়ার বই ইস্টু গল্পের বই কত আছে না 4:3, এটা আমাকে বলে দিয়েছে। এবার এখানে দেখো আমি ডবল ইস্টু দিতে পারি, অনুপাত তো সেম হবে আমাদের পড়ার বই আর গল্পের বইয়ের। আমার কাছে পড়ার বই আছে 28টা, আর আমাকে বলেছে কী বার করতে হবে না, আমাকে গল্পের বই বার করতে হবে। গল্পের বই মনে করো আমি এক্স ধরলাম। এবার এখানে প্রথম পদ দ্বিতীয় পদের গল্পটা কি, দেখো এইটা হচ্ছে একটা সমানুপাত। সমানুপাতের প্রথম পদটাকে বলা হয় প্রথম পদ, দ্বিতীয়টাকে বলা হয় দ্বিতীয় পদ, তৃতীয়টাকে বলা হয় তৃতীয় পদ, চতুর্থটাকে বলা হয় চতুর্থ পদ। এটার মানে কি, এটার মানে আমরা দেখো এইভাবে লিখতে পারি যে 4/3 সমানই হচ্ছে 28/x। তাহলে এবার এখানে আমি যদি x নিয়ে আসি, x দিয়ে বার করি ব্যাপারটাকে, তাহলে ব্যাপারটা এরকম হবে যে 28 গুণ 3/4। তাই এইখান থেকে জাস্টিফাই করে আমরা এইটাকে লিখতে পারি যে চতুর্থ পদ। তোমরা এইটুকুটা মাথায় রাখবে, তোমরা পদ কোনটাকে কি বলে সেটাকে জানো, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। এবার চতুর্থ পদ সমান কি হয়, দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ বাই প্রথম পদ। এই ফর্মুলাটা তোমরা একটু লিখে নাও খাতার মধ্যে পজ করে, এটা কিন্তু তোমাদের কাজে লাগবে। এই অ্যাপ্লিকেশানটাই এখানে করা হয়েছে, অর্থাৎ গল্পের বই ইজিক্যাল টু দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ বাই প্রথম পদ। এবার দ্বিতীয় পদ এখানে কে, তাহলে আমরা কীভাবে বুঝবো, আমরা দেখো দ্বিতীয় পদ হচ্ছে আমাদের এখানে 3, আচ্ছা তৃতীয় পদ কি, তৃতীয় পদ হচ্ছে 28 আর প্রথম পদ হচ্ছে আমাদের 4। তাহলে কত হবে 4 7 28, তাহলে কত হবে সমান 3 7 21। তাহলে আমাদের গল্পের বই কতগুলো, গল্পের বই আছে 21 খানা। তাহলে অতএব লিখবো, অতএব আমার কাছে গল্পের বই আছে 21টি। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। আচ্ছা এখানে আরেকটা অ্যান্সার বলেছে আমার কাছে মোট কতগুলো বই আছে, তাহলে লিখবো আমার কাছে মোট বই আছে। দেখো আমার পড়ার বই কতগুলো 28 খানা, আর আমার গল্পের বই কতগুলো বার করলাম 21 খানা। তাহলে 28 প্লাস 21টি, তাহলে কত হবে 8 আর 9, 2 2 4, 49টি আমার কাছে মোট বই আছে। তাহলে 49টা বইয়ের মধ্যে 28টা বই পড়ার বই আর গল্পের বই 21টি। তোমরা এবার এটাকে স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 7এর অঙ্কটা দেখব। বলছে এক ধরনের গয়নায় সোনা ও রূপো 4:7 অনুপাতে মেশানো আছে। এই রকম গয়নার 375 মিলিগ্রাম রূপোর সাথে কত মিলিগ্রাম সোনা মেশানো আছে হিসেব করে দেখি। দেখো সোনা ও রূপো কি বলেছে, গয়নায় সোনা ইজ টু রূপো কি অনুপাতে আছে না 4:7 অনুপাতে আছে। দেখো আগের অঙ্কটার মতো, আগেরটা তো আমরা করলাম, এটাকে আমরা একটু অন্য উপায়ে করব। দেখো কি আছে 4:7 অনুপাতে, এই রকম গয়নায় 375 মিলিগ্রাম রূপো আছে। তাহলে রূপোর পরিমাণ কত বলেছে না, রূপোর পরিমাণ কত বলে দিয়েছে, রূপোর পরিমাণ হচ্ছে 357 মিলিগ্রাম, এত মিলিগ্রাম। দেখো যখন এইরকম বলে দেবে তাহলে তুমি কি করে মোট পরিমাণ এখান থেকে বার করবে, মানে মোট গয়নার পরিমাণ তুমি কি করে বার করবে। দেখো তুমি রূপোর আনুপাতিক ভাগ আর বার করো, এটা আমরা প্রথমে শিখেছিলাম। রূপোর আনুপাতিক
ভাগ হার কত হবে? দেখো রূপো কত 7 আর নিচে কত হবে 4 আর সাথে যোগ হবে 11, তাহলে এত অংশ। তাহলে কি হলো এটা? আমাদের এটা হয়ে গেল রূপোর আনুপাতিক ভাগ হার। এবার আমরা কি করব যে মোট গয়নার অংশ কত কি করে বার করব। আচ্ছা এর সঙ্গে তো আমরা সোনার আনুপাতিক ভাগ হারটাও একবারে বার করে নিই। সোনার আনুপাতিক ভাগ হার কত হবে? 4/11 অংশ। এবার দেখো আমরা কিন্তু গুণ করলে হবে না, কারণ এটা কিন্তু গয়নার পরিমাণ নয়, এটা কিন্তু রূপোর পরিমাণ। তাহলে আমি গয়নার পরিমাণ বার করব। এবার কি করব? গয়নার পরিমাণ। তাহলে গয়নার পরিমাণ, মোট গয়নার পরিমাণ কি করব না, এই যে রূপোটা আছে 3, 5, 7, এইটাকে দিয়ে আমরা রূপোর যে আনুপাতিক ভাগ হার 7/11 এটা আমরা ভাগ করে দেবো এত মিলিগ্রাম। এত মিলিগ্রাম। তোমরা আগের অঙ্কটা যদি প্রথম পদ দ্বিতীয় পদ বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা এইভাবেও করতে পারো, ভাগ করে দিতে পারো। তাহলে কি করে হবে? দেখো আমি তোমাদের দুটো প্রসেস কিন্তু দেখালাম দুটো অঙ্কের মাধ্যমে। ইন্টু 11/7 হয়ে যায়, অনুপাত আমরা আগে শিখেছি, তাতে দেখেছি ভাগ যদি গুণ হয় এটা ঘুরে যায়, উল্টে যায়। এবার দেখো কাটাকাটি হবে, কত হবে? 5 7 35, 7 1 7, তাহলে কত হবে? 51 × 11 যদি করি আমি, তাহলে 51, তাহলে 1 6 5, তাহলে 561 মিলিগ্রাম। এটা হচ্ছে কি বেরোলো? এটা হচ্ছে টোটাল গয়নার পরিমাণ। টোটাল গয়নার পরিমাণ কত? 561 মিলিগ্রাম। এবার বলেছে কতটা সোনা মেশাতে হবে বার করবো। তাহলে লিখবো অতএব 561 মিলিগ্রাম গয়নায় সোনা আছে। তাহলে সোনা কত থাকবে? সোনার আনুপাতিক ভাগ হার কত? 4/11, আর টোটাল গয়না কত বার করলাম আমি? 561। এইবার এইটাকে গুণ করে দেবো, এত মিলিগ্রাম। দেখো কত হবে? 5 11 55, 1 11, তাহলে 51, 4 1 4, 4 5 কত হবে? 20, তাহলে 204 মিলিগ্রাম। তাহলে ফাইনাল অ্যান্সার আমার কত বেরোলো? 204 সোনার পরিমাণ। তাহলে আমি কি অ্যান্সার লিখব? যে অতএব 204 মিলিগ্রাম সোনা মেশাতে হয়েছে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। আর এখানেই আমাদের এই ভিডিওটি শেষ হলো। এর পরবর্তী পার্ট আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর তোমাদের ক্লাস 6-এর অন্যান্য সাবজেক্ট সংক্রান্ত যদি কোনো নোটস বা তোমাদের MCQ সিরিজ পাওয়ার ইচ্ছা হয় তাহলে আমাদের ওয়েবসাইট lrnr.in তোমরা ভিজিট করতে পারো। ওকে, চলো আজকের মতো টাটা। আবার দেখা হবে এর পরবর্তী পার্ট নিয়ে পরবর্তী ভিডিওতে।